আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, বলুন তো পৃথিবীর সবচাইতে বড় খুনিকে? এমন প্রশ্ন করার পর হয়তো চোখের সামনে ভেসে উঠতে পারে বড় কোনো সন্ত্রাসী বা গডফাদারের নাম, কিন্তু আপনাদেরকে সন্ধান দেব আপনার চিন্তার বাইরের ভিন্ন কোনো ঘাতকের। একুশের চোখের এবারের আয়োজনে ভিন্ন সেই ঘাতকের গল্প নিয়ে এসেছি আমি, ইলিয়াস হুসাইন। দর্শক, গল্প নয়, বাস্তব ঘটনা, যা গল্পকেও হার মানায়। আর যাকে ঘাতক বলছি, আসলে তারই কথা ছিল মানুষের জীবন ফিরিয়ে দেবার। কিন্তু আপনার আমার চারপাশের কিছু অর্থলোভীর কারণেই আজ সে হয়ে উঠেছে জীবনের জন্য চরম হুমকি আর মৃত্যুর কারণ। স্বাভাবিক অথবা অস্বাভাবিক, সব মৃত্যুই অপ্রত্যাশিত। তারপরও যমদূতকে ঠেকানোর শক্তি কারই বা আছে? মৃত্যু, সে তো সৃষ্টিকর্তার নিজের হাতের লেখা। ডাক্তার আইনে রাখছে, বলেছে যে ঠিক আছে রোগী, সেই রোগী হুট করে এরকম করে উঠছে। ঘটনা তাহলে অন্য কিছু। আপন মানুষটিকে হার্টের চিকিৎসা করাতে গিয়েছিলেন হাসপাতালে, সফল অপারেশনও হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি তার। এর কারণ হলো নকল ওষুধ। এমন অনেক লাইফ সেভিং ওষুধও বাজারে রয়েছে, যা প্রয়োজন জীবনের চরম মুহূর্তে। কিছুদিন আগের কথা, রাজধানীর বাংলাদেশ মেডিকেলে অর্থলোভীদের সামান্য 90 টাকার জন্য জীবন দিতে হয়েছে এক রোগীকে। 96 টাকার অ্যাড্রিনর নামের রক্তচাপ বাড়ার একটি ইঞ্জেকশনের মোড়ক পাল্টে ভেতরে দিয়ে দেওয়া হয় 6 টাকা দামের গ্যাস্ট্রিকের ইঞ্জেকশন রেনিসন। পরিণতি যা হবার তাই। ডেট ঘোষণা আমরা করেছি 3:40 আর পেশেন্ট অ্যাকচুয়ালি যেহেতু না ব্লাড প্রেশারও আলটিমেটলি রেইজ করে নেই। ইনজেকশনটা যদি ওই সময় অ্যাড্রিনরিতে যদি দেওয়া যেত রেনিসনের বদলে, সেক্ষেত্রে কি কিছুটা উন্নতি হতো? যদি প্রপার টাইমে দেওয়া যেত কিছুটা আমরা চেষ্টা করতে পারতাম। মৃত্যুর সঙ্গে লড়ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক রোগী। তার অবস্থাও আশঙ্কামুক্ত নয়। ওষুধটা খাওয়ার পরে একটু অজ্ঞান হয়ে গেছে। পরপরে ওষুধ যে খাওয়াইছেন সেই ডাক্তার কোথায় থাকেন, কোথায়? এটার নাম কি? এখন শরীরের অবস্থা কি? এখন তো 1 মাস 10 দিন হইব, 10-15 দিন হয়েছে। অজ্ঞান হয়ে আছে? এখন ভালো আছে। ট্রিটমেন্টে কথা বলতে পারে না না। দর্শক, চলুন এবার আপনাদেরকে নিয়ে ঘুরে আসি টাঙ্গাইল থেকে। 250 বেডের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, যেখানে সপ্তাহখানেক আগে খালি হয়েছে 4 মায়ের বুক। ধারণা করা হচ্ছে সেখানেও ঘটেছে সেই নকল ওষুধের কারসাজি, কিন্তু এখানেও তৎপর সেই একই গোষ্ঠী, যারা মৃত্যুর কারণ হিসেবে ঘটনাটিকে অন্য কিছু প্রমাণের চেষ্টা করছেন। শ্বাসকষ্টের সমস্যা, পাতলা পায়খানা অথবা ঠান্ডা জ্বর নিয়ে ওই শিশুদের ভর্তি করা হয়েছিল হাসপাতালে। মারা যাবার তেমন কোনো পূর্ব লক্ষণও ছিল না। প্রশ্ন হলো, তাহলে কেন মারা গেল? সেই খবর আমাদের জানা নেই, আসলে জানার কথাও নয়। তবে যাদের জানার কথা তারা সময় চেয়েছিলেন 3 দিনের। তদন্তের সেই সময় পার হবার আগেই এক চিকিৎসক মুখ ফসকে বললেন, ইনজেকশনের কারণে শিশুদের মৃত্যু হয়নি। ইনজেকশনের রিঅ্যাকশনের কারণে শিশু মৃত্যু হয় নাই, এটা আপাতত বলা যায়। অর্থাৎ ইনজেকশনের কারণে শিশু মৃত্যুর অভিযোগ রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রোগী মারা গেলে চিকিৎসক তার দায় স্বীকার করবে না, এমনটাই স্বাভাবিক। কিন্তু ওষুধ কোম্পানিকে বাঁচানোর এত চেষ্টা কেন? অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাওয়ার কথা বলছে ওষুধ কোম্পানির সঙ্গে। তার ফলে অনৈতিক সম্পর্কে জড়িয়ে গেলে ওনাদের নিম্নমানের ওষুধ দেখার সম্ভাবনা বেড়ে যায়। এটা অ্যাবসলিউটলি কারেক্ট, এটা নিয়ে কোনো ইয়ে নেই যে যখন এটা জড়াবে তখন এটার আউটকাম হচ্ছে নিম্নমানের ওষুধ লিখে ফেলতে পারে। আমরা বিশ্বাস করতে চাই না এক্ষেত্রেও তেমনটি ঘটেছে, কিন্তু যদি ঘটে থাকে তাহলে সেটাকে কি বলবেন? মৃত্যু নাকি হত্যা? অকালে জীবন ঝরে যাবার অথবা কেড়ে নেবার এমন অনেক গল্পই হয়তো অজানাই থেকে যায়, কিন্তু যেগুলো আলোচনায় আসে সেগুলির কয়টার বিষয়ই বা সতর্কতা অবলম্বন করা হয়েছে? গেল বছর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পর দেশের বিভিন্ন স্থানে শিশুদের অসুস্থ হবার অভিযোগ ওঠে। মারা যাবার খবরও এসেছিল কোনো কোনো স্থান থেকে। অবশ্য সরকারিভাবে সেটাকে বলা হয়েছিল গুজব। তবে মনে চাই করা হোক, সতর্কতা যে অবলম্বন করা হয়নি তার প্রমাণ এবারও সেই একই অভিযোগ। বাচ্চা সারাদিন সুস্থই ছিল,
আর ও স্বাভাবিক যা যা খাবার খায় কালকে তাই খাইছে, বাড়তি কোনো খাবার খায় নাই। তো ওইটাই বাড়তি খাইছে খাবার মধ্যে, ভিটামিন এ ক্যাপসুলটা। এখানে ওর মতো আরও কয়েকজনের বাচ্চা আর কি এরকম অবস্থা। দর্শক, মৃত্যুর খবর আমরা শুনতে চাই না। আমরা চাই সুস্থ জীবন, ভেজাল মুক্ত, নিরাপদ আর নিয়মতান্ত্রিক পরিবেশ। কিন্তু তা নিশ্চিত করবে কে, আর দায়িত্বই বা কাদের? সে কথা আপনারা জানেন, জানি আমরাও। যাদের এসব করার কথা তারা সে দায়িত্ব পালন করছে না, তা তো স্পষ্টই। 28 সেপ্টেম্বর 2013, ওষুধ প্রশাসন অধিদপ্তর আর র্যাবের যৌথ অভিযান। ওষুধের দুর্গে বৃহত্তর এমন অভিযানে স্বস্তির নিঃশ্বাস দেশবাসীর মনে। মাঝে মধ্যেই এ ধরনের অভিযান চালায় প্রশাসন, কিন্তু 2-4 দিন ভালো থাকার পর আবারও আগের চেহারা। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি অবশ্য অভিযোগ করেছে, এই অভিযানে বৈধ এবং নীতিবান ব্যবসায়ীদেরকে হয়রানি এবং সাজা দেওয়া হয়েছে। মার্কেটে যেই র্যাব, ডিজি, ড্রাগস যেইভাবে তারা একটি অভিযান পরিচালনা করছে, নিয়ম নীতি বহির্ভূতভাবে আমরা মনে করব যে একটা লুণ্ঠন হয়েছে। জরিমানা আপনারা দেখবেন, কোনো কোম্পানি থেকে জরিমানা হলে 50,000 টাকা হয়, 1 লাখ। এখানে এক দোকানকে 4 লাখ টাকা জরিমানা করছে। তারা বললে তো হবে না, আগে টেস্টিং ল্যাব থেকে বলুক আগে এটা, আর তারাই তো অনুমতি দিছে। যেই কোম্পানি সময়ের ওষুধ পাওয়া গেছে এইগুলির তো অনুমতি প্রদান করে কে? ডিজি, ড্রাগস, তাদেরকে জিজ্ঞেস করেন। নিচে ভুয়া, অবৈধ, নিম্নমানের ওষুধের বিরুদ্ধে অভিযান, আর 4 তলায় বসে নিজেদের পক্ষে ছাপাই গাইছেন মালিক সমিতি। আর মাঝে 2-3 তলায় কি হয় তার তথ্য আছে আমাদের কাছে। রাজধানীর অত্যন্ত ঘনবসতি এলাকা মিটফোর্ড ওষুধ মার্কেটটির 2-3 তলায় ঢুকলে মনে হবে অন্য এক জগৎ। অন্ধকার ঘিঞ্জি পরিবেশের মাঝে গোডাউনের নামে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি ভেজাল ওষুধের কারখানা। বোঝা গেল দোকান মালিক সমিতির সকলেই বৈধ ব্যবসা করছেন এমন দাবি সত্য নয়। কেউ কেউ অবৈধ ব্যবসাও করছেন। চিত্রটি এই অভিযানের কিছুদিন আগের। তাহলে মালিক সমিতি এখন কি বলবেন? 1000 দোকানদার খারাপ থাকতে পারে, পুরা যাদের কাছে আমাদের কেমন করে দিলেন আপনারা যে আমরা সবই চোর। যত কিছুর ঝামেলার মূলে ড্রাগ প্রশাসন, ওনারাই যারা নকল ওষুধ বানায়, খারাপ ওষুধ বানায়, ওনারা মাসোয়ারা দেয়, ওনারা এগুলি বানায়, ওনাদের ছত্র চায়। এছাড়া ওষুধের যা কিছু খারাপ, এটার সম্পূর্ণ দায়িত্ব ডিজি ড্রাগস অফিসের অসাধু কর্মকর্তাদের। তাদের যদি সম্পদের বিবরণ দেখেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কেঁচো খুঁড়তেই সাপ। তাহলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশেই চলছে রমরমা এই নকল ওষুধের ব্যবসা। তবে অধিদপ্তর অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। ফিল্ড লেভেলে যারা কাজ করছে, যদি কেউ এই ধরনের কোনো কাজ করে থাকে, ডেফিনেটলি তার সম্বন্ধে যদি মানে এক্স্যাক্টলি কে এটা ইয়ে করছে তার ধরনের ইয়ে হলে ডেফিনেটলি তাকে উইল টেক হিম টু টাস্ক, এবং তার বিরুদ্ধে অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের দেশের সকল মন্ত্রণালয় বলেন বা সকল অধিদপ্তর বলেন, বিভিন্ন জায়গায় দুষ্ট লোকের কোনো অভাব নেই। সেই দুষ্ট লোকের প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ চলতে পারে না। আমাদেরকে সফলভাবে, সুন্দরভাবে এবং মানে ভালোভাবে আমাদের চলতে হবে, এবং সেই জন্যই আমরা সকল দুষ্টকে দমন করতে চাই এবং যারা ভালো কাজ করেন তাদেরকে সহায়তা করে এগিয়ে নিয়ে যেতে।